নতুন কাহিনী, বিক্রম বেতাল গল্পে গাথা মঞ্জুরি, বিক্রম বেতাল সবার মনের রূপকথা, বিক্রম বেতাল স্বপ্নেরই ঝরা পাতা। বিক্রম বেতাল জীবনের মোড়কে গল্প হাজার, নীল লাল সাদা কালো রঙের বাহার, কল্পনায় রূপকথায় মিলে একাকার, তাই নিয়ে আসছে পর্দায় এবার বিক্রম বেতাল, বিক্রম বেতাল, বিক্রম বেতাল, বিক্রম বেতাল, বিক্রম বেতাল। একদিন আগে পশ্চিমাঞ্চলে সমুদ্র তীরবর্তী এক বৃহৎ জনপদ ছিল। মৎস্য শিকার এবং দূর দেশে বাণিজ্যই ছিল তাদের প্রধান জীবিকা। কিন্তু ধীরে ধীরে সেই জনপদের নগরবাসীরা এক গোষ্ঠী দ্বন্দ্বে জড়িয়ে পড়ে এবং সেই নগর ভেঙে দ্বারবতী ও অমরাবতী নামে দুই ভাগে ভাগ হয়ে যায়। প্রণাম মহারাজ। কি খবর সেনাপতি? এবারের লুণ্ঠনে আমাদের রাজকোষে কত অর্থ জমা পড়ল? এবারের আমদানি ভালোই হয়েছে, তবে সবই প্রায় স্বর্ণ মুদ্রায়। তেমন কোনো রত্ন রাজকোষে জমা পড়েনি। আর আমাদের রাজার জন্য বিশেষ কিছু? তেমন কিছু নয়, তবে এক আশ্চর্য বাক্স পেয়েছি। আশ্চর্য কেন? বাক্স থেকে এক আশ্চর্য জ্যোতি বেরোচ্ছে। আমি ভয়েতে সেই বাক্স না খুলে আমাদের মহারাজকে দেখাবো বলে এনেছি। কই দেখি। এই নিন মহারাজ। শুনেছি আপনি এককালে বহু তন্ত্র সাধনা করেছেন, আপনিই রহস্যের সমাধান করুন। ঠিক আছে, আজ থাক, পরে একদিন দেখব। ইনি হচ্ছেন দ্বারবতীর নগর রাজ কালকর্ণী। তার মতো অতি ধূর্ত, ক্ষমতা লোভী এবং নিষ্ঠুর প্রকৃতির রাজা আর সে সময় ছিল না। তার অত্যাচারে তার প্রজারা তো বটেই, আশপাশের অনেক রাজ্য ভীত সন্ত্রস্ত হয়ে থাকত। এছাড়া তিনি ছিলেন এক ভয়ঙ্কর জলদস্যু। তার ভয়ে সমুদ্র পথে ব্যবসা বাণিজ্য বন্ধ হতে বসেছিল। এই ঘটনার বেশ কিছুদিন পর একদিন দ্বারবতীর রাজসভায়। মহারাজ, আপনি সেই বাক্সটি খুলেছেন? না, আগামী অমাবস্যায় আমি তন্ত্র সাধনায় বসবো, সেখানেই আমি ওই বাক্সটি খুলব। প্রণাম মহারাজ, গুপ্তচর আপনার সাক্ষাৎ প্রার্থী। হঠাৎ এ সময়ে? আসতে দাও। কি ব্যাপার সেনাপতি? মহারাজ, কাল আমি মহড়ার সময় আকাশ দিয়ে একটা সাদা পায়রা উড়ে যেতে দেখি। লক্ষ্যভেদ করে একটি চিঠি পাই। কি ছিল সেই চিঠিতে, যার জন্য গুপ্তচরের আগমন? জম্বুদ্বীপের বিখ্যাত রত্ন ব্যবসায়ী প্রচুর মূল্যবান রত্ন নিয়ে জবনদ্বীপে বাণিজ্য করতে যাচ্ছেন। ও, এই ব্যাপার? না না না, তিনি আগামীকালের মধ্যে অমরাবতীতে পৌঁছবেন। সেখানে কিছুদিন থেকে তবে জবনদ্বীপে যাবেন। সেই বণিক আবার অমরাবতীর রাজার বিশেষ বন্ধু। প্রণাম মহারাজ। প্রণাম সেনাপতি। কি খবর গুপ্তচর? সংবাদ অতি শুভ। অমরাবতীর মহারাজ চন্দ্রকেতু তার বণিক বন্ধুর আগমনের কোনো সংবাদই পাননি। তাছাড়া তার সাথে বণিকের অনেক দিন কোনো দেখা সাক্ষাৎও নেই। ঠিক আছে, তুমি এখন যাও, পরে প্রয়োজন মতো খবর পাঠাবো। যথাজ্ঞা। মহারাজ,
এই সুযোগে আমরা সেই জাহাজটা লুট করলে কেমন হয়? আর চন্দ্রকেতু যখন জানেই না, তখন বাধা দেবার কোনো সম্ভাবনা নেই। বেশ, তবে পরবর্তী শিকারের জন্য প্রস্তুত হও। এদিকে হিমালয়ের সুবর্ণ হ্রদের নিকট অমরাবতীর মহারাজ চন্দ্রকেতুর একমাত্র পুত্র জীবক ও কন্যা সংঘমিত্রা মহর্ষি ভার্গবের কাছে অধ্যয়ন ও অস্ত্র শিক্ষায় শিক্ষিত হচ্ছিলেন। আজ আমি তোমাদের আমার জানা সমস্ত মন্ত্রবিদ্যা এবং অস্ত্রবিদ্যা দান করলাম, কিন্তু কখনোই এই সমস্ত শক্তি তোমরা দুর্বল অসহায় লোকের উপর প্রয়োগ করবে না। যদি এই বিদ্যার অন্যায় প্রয়োগ করি, তবে যেন আমাদের মাথা ফেটে চৌচির হয়ে যায়। তোমাদের এই প্রতিজ্ঞায় আমি খুবই খুশি। বেশ, অনেক রাত্রি হলো, কাল তোমাদের বহু দূর যেতে হবে। এখন বিশ্রাম করতে যাও। যথা আজ্ঞা গুরুদেব। ইনি হচ্ছেন মহর্ষি ভার্গব। ইনিও দ্বারবতীর নগররাজ কালকর্ণী একই গুরুর কাছে অস্ত্রবিদ্যা ও তন্ত্র সাধনায় শিক্ষিত হয়েছিলেন। তাদের গুরু ছিলেন মুনিশ্রেষ্ঠ দেবদ্বৈপায়ন। একদিন দেবদ্বৈপায়ন দণ্ডকারণ্যে গভীর তপস্যারত ছিলেন। এমন সময় হঠাৎ দেবদ্বৈপায়ন, আজ আমি তোমার তন্ত্র সাধনায় সন্তুষ্ট হয়ে এই দৈব মণি প্রদান করলাম। এর ক্ষমতা অপরিসীম। এই মণির অদেয় কোনো বস্তুই নেই। সর্বকাম এবং সর্বসিদ্ধি প্রদায়ক এই মণি। তবে কোনোদিন এই মণির শক্তিকে কোনো অসৎ কার্যে বা অসৎ উদ্দেশ্যে প্রয়োগ করো না। তাহলে যে এই রূপ আচরণ করবে, সে বিনাশ প্রাপ্ত হবে। আপনি কে দেবী? আমি তোমার আরাধ্যা দেবী। তুমি সাধনায় সিদ্ধি লাভ করো। প্রণাম দেবী। এরপর দেবদ্বৈপায়ন তাঁর আশ্রমে ফিরে এসে আশ্রমের ছাত্রদের মধ্যে ওই দিব্য জ্ঞান বিতরণ শুরু করেন। তার সবচেয়ে প্রিয় ছাত্র ছিল ভার্গব ও কালকর্ণী। তিনি তাদের ওই মণির সাহায্যে বিশেষ কিছু বিদ্যা দান করতে থাকেন। কিন্তু মানুষের মতিভ্রম ধীরে ধীরে কালকর্ণীর দৈব শক্তি প্রাপ্তির সাথে সাথে সে ওই শক্তির অপপ্রয়োগ করতে শুরু করে। শুধু তাই নয়, তার নজর পড়ে ওই মুনির উপর। গুরুদেব দ্বৈপায়ন তাকে অনেক বোঝানো সত্ত্বেও তার স্বভাব চরিত্রের কোনো রূপ পরিবর্তন ঘটাতে পারলেন না। তিনি স্বভাবতই তার উপর ক্রুদ্ধ হয়ে পড়েন। এরপর একদিন কালকর্ণী, কালকর্ণী! প্রণাম গুরুদেব। আপনি এত উত্তেজিত কেন? উত্তেজনার কারণ সম্বন্ধে যেন তুমি কিছুই জানো না। তুমি পার্শ্ববর্তী রাজ্যের বণিককে ঠকিয়ে নাকি তার স্বর্ণমুদ্রার থলি ও রত্নপেটিকা হরণ করেছ। সে তিনিও অর্থলোভী ছিলেন বলে তা বলে তুমি লোভ ঠকাবে, তাও আবার আমার নাম করে। তুমি আজ রাত্রেই আমার আশ্রম ত্যাগ করো। গুরুদেব, গুরুদেব, আপনি আপনি শান্ত হন। আমি কথা দিচ্ছি, কালকর্ণী এরূপ আর কোনো দিন করবে না। না, অনেকদিন কালকর্ণীর এইরূপ ধৃষ্টতা তোমার কথায় ক্ষমা করে দিয়েছি, কিন্তু আর নয়। কালকর্ণী, তুমি এখনো দাঁড়িয়ে? গুরুদেব, গুরুদেব, সর্বনাশ হয়ে গেছে। দেবী মাতার দেওয়া সেই দৈব মণিটি খুঁজে পাওয়া যাচ্ছে না। মণিটি কালকর্ণী হরণ করেছে। অনেকদিন ধরেই ওই মণির উপর ওর লোভ ছিল। সময় হলেই মণিটি পুনরায় এই আশ্রমে ফিরে আসবে। তবে আমার ভয়, সে
সেই মনির যেন কোনো অপপ্রয়োগ না হয়। ভার্গব, আমি হিমালয়ে তপস্যা করতে চলে যাচ্ছি। তুমি এই আশ্রমের এবং ওই মণি উদ্ধারের দায়িত্ব নাও। যথাজ্ঞা গুরুদেব। সেই থেকে মহর্ষি ভার্গবী আশ্রমের সমস্ত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করে আসছিল। এদিকে কালের নিয়মে অমরাবতীর নগরের রাজকুমার ও রাজকন্যা বিদ্যার্জনের জন্য এই আশ্রমেই আসে এবং শিক্ষা শেষে তারা দেশে ফিরে যায়। কিন্তু নিজ দেশে এসে তারা যার পর নাই আশ্চর্য হয়ে যায়। প্রণাম পিতা। আরে এসো পুত্র এসো। তা আমার কন্যাটি কোথায়? ক্লান্ত থাকায় ও মাতার সাথে গমন করেছে, পরে আপনার সাথে দেখা করবে। বেশ বেশ, তা তোমাদের বিদ্যার্জন কেমন হলো? আমরা বিভিন্ন আশ্চর্য তন্ত্রবিদ্যা ও অস্ত্রবিদ্যা লাভ করেছি। কিন্তু পিতা, আসার সময় নগরীটি কেমন শ্মশানের মতো মনে হলো, এর কারণ কি? পার্শ্ববর্তী নগররাজ কালকর্ণীর জ্বালায় আমরা অতিষ্ঠ। তার অত্যাচারে ব্যবসা বাণিজ্য সবই বন্ধ। মৎস্য শিকার তাও আর হয় না বললেই চলে। নগরবাসীর আয়ের সমস্ত পথই বন্ধ। তাহলে আপনারা সেই নগর অবরোধ করে যুদ্ধ করছেন না কেন? তাও কি করিনি, কিন্তু নগর অবরোধ করতে গেলেই নগরী আকাশে উঠে মিলিয়ে যায়। তখন চতুর্দিক শুধু ধুধু জল। হ্যাঁ, এ কি মারাত্মক ঘটনা! শুনেছি তিনি তন্ত্রবিদ্যায় পারদর্শী। এ হয়তো তার তন্ত্রবিদ্যার ফল। কিছুদিন আগে আমার ঘনিষ্ঠ বন্ধু জম্মুদ্বীপের সেই রত্ন ব্যবসায়ী, তিনি নাকি জবনদ্বীপে বাণিজ্য করতে যাবার সময় আমার কাছে কিছুদিন থাকবেন বলে ঠিক করেছিলেন। এখন তারও কোনো খোঁজ নেই। সমুদ্রপথের এই ঘটনা যখন আপনার জানা, তখন আপনার উচিত ছিল সেই বন্ধুকে পত্র দ্বারা আসতে বারণ করা। তিনি যে আমাদের এখানে আসবেন তাই তো জানতাম না। আজ তার পুত্র জম্মুদ্বীপ থেকে তার পিতার খোঁজ করতে এসেছে, সেই জন্যই তো জানলাম। দাদা দাদা, শুনেছিস কি ভয়ঙ্কর সব খবর? হ্যাঁ বোন, আর দেরি নয়, এখনই রওনা হতে হবে। তবে আসি পিতা। বেশ, দেখো কিছু করতে পারো কিনা। এরপর দুজনে সৈন্য নিয়ে নগরী অবরোধ করতে চলল। কিন্তু নগরীর কাছে এসে পৌঁছনোর পর হঠাৎ এ কি আশ্চর্য! চলুন যুবরাজ, আমরা ফিরে যাই। আর সম্ভব নয় ওখানে পৌঁছনো। যতবারই আমরা নগরের কাছে আসব, এভাবেই ওই নগর শূন্য উঠে যাবে। চল বোন, ফিরে যাই। আরে আরে দাদা, ওই দেখো, চলো চলো শিগগির আমরা নগরে আক্রমণ করি। আবার শূন্য উঠে গেল নগরী। না, আজ আর সম্ভব নয়। চল চল, ফিরে যাই আমরা। দাদা, মনে হচ্ছে ওই গাধাটার জন্যই নগরে আকাশে উঠে যাচ্ছে। আগে ওই গাধাটাকে ধরতে হবে। তুই দ্রুত গিয়ে গাধাটাকে ধর। ঠিক আছে, দেখছি। তবে রে, হ্যাঁ, তোমরা
আমায় মেরো না। আমি আমি তোমাদের বাবার বন্ধু, রত্ন ব্যবসায়ী। কালকর্ণী তন্ত্রবিদ্যা বলে আমাকে যক্ষী রক্ষক বানিয়ে নগর পাহারা দেওয়াচ্ছে। আপনার মুক্তির উপায় কি? আপনার পুত্র আপনার জন্য অপেক্ষা করছে। তা বলতে পারবো না, তবে নগরী জয়ের উপায় বলতে পারবো। হ্যাঁ, কি সেই উপায়? তোমরা তোমরা নগরের চারধারের মাটিতে 4টি লাঙল পুঁতে নগরদ্বারের করার সাথে ওই লাঙলের ফলা যদি শেকল দিয়ে বেঁধে দাও, তাহলে নগরী আর আকাশে উঠতে পারবে না। তোমরাও নগরীতে প্রবেশ করতে পারবে। এরপর তারা সেই গাধাটার কথা মতো কাজ শুরু করলো, যার ফলে নগরী আর আকাশে উঠতে পারলো না। দাদা, এবার নগর দ্বার ভেঙে নগরে প্রবেশ করা যাক। চলো সৈন্যদল, নগরে প্রবেশ করো। মহারাজ, মহারাজ, কি হয়েছে? মহারাজ, নগরদ্বার ভেঙে গেছে। হ্যাঁ? সেনাপতি, তুমি আমায় একটা বাক্স দিয়েছিলে, মনে আছে তো? হ্যাঁ মহারাজ। কিছুক্ষণ চোখ বন্ধ করো সেনাপতি। যথা। এবার দেখো তো সেনাপতি, আর আমায় দেখতে পাচ্ছ কি? হ্যাঁ? না মহারাজ, আপনি কোথায়? আমি তোমার কাছেই আছি। সেদিন সেই বাক্সর মধ্যে আশ্চর্য পোশাক ছিল, যা পরলে মানুষ অদৃশ্য হয়ে যায়। তুমি এবার আমার অদৃশ্য যুদ্ধ দেখো। এদিকে ঠিক নগর অবরোধের সময় জীবক ও সংঘমিত্রা হঠাৎ তাদের সামনে মহর্ষি ভার্গবকে আবির্ভূত হতে দেখে আশ্চর্য হয়ে গেল। আপনি এখানে গুরুদেব? হ্যাঁ, যোগ বলে আমি সব জেনেই এখানে এসেছি। আমি তোমাদের দিব্য দৃষ্টি দিচ্ছি। এর ফলে তোমরা অতি ক্ষুদ্র বস্তু যেমন দেখতে পাবে, তেমনি অদৃশ্য বস্তুও তোমাদের নজরে আসবে। এই নাও জীবক, এই দিব্য তরবারির দ্বারাই তুমি কালকর্ণীকে মারতে পারবে। এবার যাও। যথা আজ্ঞা গুরুদেব। এরপর প্রবল যুদ্ধ শুরু হলো, কিন্তু কালকর্ণী অদৃশ্য পোশাক পরেও সংঘমিত্রা ও জীবকের চোখ এড়িয়ে যেতে পারল না। তুমি আমাদের চোখ এড়াতে পারবে না কালকর্ণী। তাই নাকি? আমি অদৃশ্য? তবে ধরো দেখি আমায়। বলো বলো, আমি কোথায়? মারো মারো দাদা, মারো। আরে আরে, আমি আবার আগের রূপে ফিরে এলাম। ধন্যবাদ, ধন্যবাদ তোমাদের। আজ তোমাদের জন্যই আমি আবার আমার রূপ ফিরে পেলাম। আরে কেউ বোন? আমিও বুঝতে পারছি না। আমি কালকর্ণী কন্যা রজনী। এই বিজিত রাজ্যে আপনাকে স্বাগত মহারাজ। রজনী, তোমাকে এই রাজ্যের নতুন রানী নির্বাচিত করলাম। এবার আমি আসি। মহারাজ, জীবক নতুন রাজ্য জয় করে কেনই বা সেই রাজ্যের রাজা হলো না? কেনই বা অত্যাচারী কালকর্ণীর মেয়ে রজনীকে সেই রাজ্য দান করল? সঠিক উত্তর দাও মহারাজ। আমার তো মনে হয় জীবক বোকার মতো কাজ করেছে। তোমারও কি সেই মত মহারাজ? না বেটা, জীবক মোটেই বোকা নয়। সে সেই দ্বারবতী নগরী জয় করতে যায়নি, সেখানে রাজত্ব করতেও যায়নি। কালকর্ণীকে শাস্তি দিতে গিয়েছিল। আর রজনী কালকর্ণীর সন্তান, সেই রাজ্যের প্রকৃত উত্তরাধিকারী।
আর শুধু তাই নয়, রজনী বিচক্ষণও বটে। রাজার মৃত্যুর পর জীবকে যে সেই রাজ্যের প্রকৃত রাজা সেটা বুঝে তাকে সসম্মানে রাজত্ব গ্রহণ করার আমন্ত্রণ জানাতে গিয়েছিল। সেই জন্য রজনী যে একজন সুশাসক হিসেবে রাজ্য পালন করতে পারবে এবং পার্শ্ববর্তী রাজ্যের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পারবে তা জীবক বুঝেছিল। আর সেই জন্যই জীবক তাকে সেই রাজ্যের রানী হিসেবে নির্বাচিত করল। মহারাজ, তুমি এবারও সঠিক উত্তর দিয়েছ, কিন্তু আবার তুমি কথা বলে ফেলেছ। তাই শর্ত অনুযায়ী আমি চললাম মহারাজ, আমি চললাম।